থিম হরর। গড়িয়াহাটের চার মাথার মোড় থেকে স্পন্দন ডান দিকে বেঁকে গেল। অফিসের গাড়িটা ওকে ওই গড়িয়াহাটের মোড়েই নামিয়ে দিয়ে চলে গেছে, তাও আবার এই মাঝরাতে। এখান থেকে হিন্দুস্থান পার্কে ওর বাড়ি হেঁটে যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। স্পন্দন একবার ওর হাত ঘড়িটার দিকে তাকালো। ঘড়িতে এখন রাত 2:10 বাজে। হেঁটে বাড়ি পৌঁছতে এখনো 10 মিনিট। তার মানে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে তারপর শুতে শুতে অন্তত 3টে তো বাজবেই। এই ভেবেও নিশ্চিন্ত থাকা যাবে না যে আগামীকাল অফিস নেই। ঘড়ি ধরে ঠিক সকাল 9টার সময় উঠতে হবে, যাতে 10:30টার মধ্যে অফিসে ঢুকে যাওয়া যায়। স্পন্দনের জীবনটা এক লাইনে বললে, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। এই কর্পোরেট চাকরিটা পাওয়া ওর জীবনের শেষ নতুনত্বের স্বাদ ছিল। ফুটপাথ ধরে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে স্পন্দনের কিছু জোয়ান মাতাল আর ঘুমন্ত ভিখিরি ছাড়া আর কারোর সঙ্গেই দেখা হলো না। নিজের বাড়ির গলির সামনে এসে স্পন্দন পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। এমন অভ্যেস হয়েছে যে একবার বাড়ি ঢুকে গেলে নিজে থেকে একটা সিগারেট ধরিয়ে খেতেও ইচ্ছে করে না ওর। তাই বাড়ির দরজা খোলার আগে ধূমপানটা সেরে নেওয়াই শ্রেয়। স্পন্দনের বাড়ির সামনের ল্যাম্পপোস্টটা আজকে একটু গড়বড় করছে। ল্যাম্পপোস্টের ওই ক্ষীণ হলুদ আলোটা একবার জ্বলছে, পর মুহূর্তেই নিভে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড পর জ্বলে উঠছে। সচরাচর এরকম অবস্থা স্পন্দনের পাড়ায় হয় না, কিন্তু গড়বড় হয় না বলে যে কোনোদিন হবে না এরকম তো কোনো কথা নেই। সিগারেট খেতে খেতে ওই ল্যাম্পপোস্টের আলোর দপদপানির দিকে তাকিয়ে স্পন্দন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সে মনে মনে ভাবতে শুরু করলো, একঘেয়ে জীবন, বন্ধু বান্ধব নেই, প্রেম নেই, বাবা মা শহরেই থাকে না, ছুটির দিনগুলো চার দেওয়ালের ভেতর শুয়ে বসেই কেটে যায়। এভাবে আর কতদিন চালাবো আমি? স্পন্দনের ভাবনার স্রোত যে আজকে কত দূর এগিয়ে যেত তার ঠিক নেই, কিন্তু হঠাৎ ওর কানে একটা ফোন বেজে ওঠার আওয়াজ এলো, আর তাতেই সব ভাবনা একেবারে ভণ্ডুল হয়ে গেল। স্পন্দন থতমত খেয়ে আগে পকেট থেকে নিজের ফোনটা বের করলো, কিন্তু নিজের মোবাইলটা বের করে ওর মনে হলো, এই আওয়াজ তো মোবাইল ফোনের না, ল্যান্ডলাইনের। এই মাঝরাতে কোন বাড়ি থেকে ল্যান্ডলাইন বাজার আওয়াজ আসছে, তাও এত কাছ থেকে? তারপর স্পন্দন দেখতে পেল ফুটপাতের কোনায় পড়ে থাকা ওই জঞ্জালের স্তূপটা। স্পন্দন যত ওই স্তূপের দিকে এগিয়ে গেল ও ততই নিশ্চিন্ত হলো যে আওয়াজটা ওই স্তূপের ভেতর থেকেই আসছে। অবশেষে স্পন্দন ওই জঞ্জালের সামনে এসে দাঁড়ালো। মজার ব্যাপারটা হলো, ফুটপাথে পড়ে থাকা জিনিসগুলো দূর থেকে জঞ্জাল মনে হলেও কাছে এসে স্পন্দন বুঝতে পারল যে ওগুলোর অধিকাংশই নতুন। চেয়ার, টেবিল, সোফা, টিভি ইত্যাদি কত কি না রাখা আছে ওখানে। সোফার ওপর প্রচুর বাংলা সাহিত্যের বই ছিল, সুনীল, বিভূতিভূষণ, সত্যজিৎ, তারাশঙ্কর আর জীবনানন্দ। ওই বইগুলো সরিয়ে সোফার এক পাশে রাখতেই স্পন্দন ল্যান্ডলাইনটা দেখতে পেল। ওই ল্যান্ডলাইনটা এখনো বেজে যাচ্ছে। স্পন্দন ল্যান্ডলাইনটা হাতে তুলে মনে মনে ভাবল, ভারী আজব বিষয়, ল্যান্ডলাইনের তারটাতে কানেকশন নেই অথচ বেজে যাচ্ছে কি করে? কি মনে হতে স্পন্দন সিগারেটটা মাটিতে ফেলে ল্যান্ডলাইনের রিসিভারটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো। অবিশ্বাস্য ব্যাপার এটাই যে ওই তার খোলা ল্যান্ডলাইনটার ওপার থেকে একজন মহিলার গলা উত্তর দিল, স্পন্দন। লাইনের ওপার থেকে নিজের নাম শুনে স্পন্দন খুব ঘাবড়ে গেল। সে এতটাই চমকে গেছিল যে ওই মহিলার গলা শোনার সঙ্গে সঙ্গে ওই ল্যান্ডলাইনটা স্পন্দনের হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল।
এরপর স্পন্দন এক ছুটে নিজের বাড়ির দরজার সামনে এসে থামল। ওর হাত কাঁপছে, চাবিটা কিছুতেই তালার ভেতরে ঢোকাতে পারছে না স্পন্দন। আরো মিনিট পাঁচেক চেষ্টা করার পর শেষমেশ তালাটা খুলল। মুহূর্তের মধ্যে বাড়ির দরজা খুলে স্পন্দন ওপরে চলে গেল। নিজের অন্ধকার ঘরে ঢুকে আলো না জ্বালিয়ে স্পন্দন ধপ করে সোফায় বসে পড়ল। সে মনে মনে ভাবল, আমার ওই ল্যান্ডলাইনটা ধরা উচিত হয়নি। কার না কার ফেলে দেওয়া ল্যান্ডলাইন। এরকমও তো হতে পারে যে ল্যান্ডলাইনটা ওরকম কারণ ছাড়া রিং হচ্ছিল বলেই ওকে ফেলে দেওয়া হয়েছে। কালকে সকালে অফিস যাওয়ার আগে পাড়ায় একটু জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে ওটা কার। কিন্তু একটা বিগড়ে যাওয়া ল্যান্ডলাইন ধরলে কি ওপার থেকে আওয়াজ আসতে পারে? এটার বিজ্ঞানসম্মত সম্ভাবনা খুব একটা বেশি হবে বলে তো মনে হয় না। লাইনের ওপারে কে ছিল ওই মহিলা? সে আমার নামটাই বা জানলো কি করে? আর সব থেকে বড় প্রশ্ন, ওই মহিলার গলার আওয়াজ আমার এতটা চেনা লাগলো কেন? নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য স্পন্দন এবার একটা সিদ্ধান্ত নিল। সে নিচে গিয়ে প্রথমে সদর দরজা দিয়ে বেরোল, তারপর রাস্তা টপকে ওই জঞ্জালের স্তূপের কাছে আবার এসে দাঁড়াল। এরপর স্পন্দন ওই ল্যান্ডলাইনটা তুলে নিয়ে আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করল। বাড়ি ঢুকে নিজের অন্ধকার ঘরের সোফায় আবার বসে ল্যান্ডলাইনটা পাশে রেখে স্পন্দন একটা দীর্ঘশ্বাস ফেলল আর মনে মনে ভাবল, আমি কালকে অফিস যাওয়ার পথে কমলদার দোকানে ল্যান্ডলাইনটা দিয়ে আসবো। কমলদা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা এরকম কারণ ছাড়া বেজে উঠছে কেন। হ্যাঁ, সেটাই ভালো হবে। এরপর স্পন্দন নিজের মোবাইলের ঘড়িটায় দেখল ইতিমধ্যেই 2:45 বেজে গেছে। ফ্রেশ হয়ে খেয়ে তাড়াতাড়ি না ঘুমলে কালকে অফিসে ঠিক সময় কিছুতেই সে পৌঁছতে পারবে না। বাথরুমে যাবে বলে স্পন্দন সোফা ছেড়ে উঠতে না উঠতেই সে আবার শুনতে পেল ওর সোফার ওপর রাখা ল্যান্ডলাইনটা আবার রিং হচ্ছে। কিছু না ভেবে স্পন্দন ল্যান্ডলাইনের রিসিভারটা ফের কানের সামনে রাখল। লাইনের ওপার থেকে আবার সেই মহিলার গলা। স্পন্দন, শুনতে পাচ্ছ? মনের মধ্যে যতটা সাহস অবশিষ্ট ছিল সেটা এক করে স্পন্দন উত্তর দিল, এটা যদি কোনো প্র্যাঙ্ক হয় তাহলে কিন্তু আমার মোটেও হাসি পাচ্ছে না। এরকম বারবার হলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। এটাকে হ্যারাসমেন্ট বলে। এই শুনে ওই মহিলা ওপার থেকে উত্তর দিল, আমার গলাটা কি তোমার কাছে এতটাই অচেনা হয়ে গেছে? আমাকে চিনতেই পারছো না? স্পন্দন চুপ করে গেল। সে যতক্ষণ চুপ করেছিল লাইনের ওপার থেকে ওই মহিলাও কিচ্ছু বলল না। ওই মহিলা যেন স্থির হয়ে অপেক্ষা করছে স্পন্দনের উত্তরের। নিস্তব্ধতা ভেঙে স্পন্দন এবার ওই মহিলাকে প্রশ্ন করল, জুহি, এটা কি তুই? এই কথা শুনে ওই মহিলা পাল্টা প্রশ্ন করল, আমাকে চিনতে এত সময় লেগে গেল তোমার? কিন্তু এটা কি করে হতে পারে? এটা তো একটা ভাঙা ল্যান্ডলাইন, ফোনের তারটা কোথাও লাগানোও নেই। আমি তোর গলার আওয়াজ পাচ্ছি কি করে? জুহি বলল, শুধু আওয়াজ না, চাইলে আমাকে তুমি চোখেও দেখতে পারো। শুধু একবার মুখে বললেই হবে। স্পন্দন ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, দেখতে পারি মানে? তুই কলকাতায় এসেছিস কবে? আমি ব্যান্ডেল থেকে চলে আসার পর তো কোনোদিন কথাই হলো না তোর সঙ্গে। শুধু চলে আসার পর কেন বলছো স্পন্দন? বলো ছেড়ে চলে আসার পর। এই কথা শুনে স্পন্দন খুব উত্তেজিত হয়ে বলল, না না, তোকে বুঝতে হবে জুহি, আমি চেয়েছিলাম আমাদের সম্পর্কটাকে ধরে রাখতে, কিন্তু কলকাতায় এই চাকরিটা এটাই সব নষ্টের গোড়া। তুই 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 আমাকে ক্ষমা করে দে জুহি। এই কথা শুনে জুহি বলল, সেই স্টেশনে তোমার সঙ্গে শেষ দেখা হয়েছিল, তারপর 7 বছর কেটে গেছে। তুমি তো একবার আমাদের বাড়ি এসে আমার খোঁজও নিতে পারতে স্পন্দন। না না, আমি যাব, আমি এই উইকেন্ডেই যাব, আমি কথা দিলাম আমি যাব। এবার জুহি
শান্ত ক্লান্ত গলায় আস্তে আস্তে বলল, তুমি বড্ড দেরি করে ফেললে স্পন্দন। আর তো আমাদের দেখা হওয়া সম্ভব নয়। স্পন্দন মরিয়া হয়ে প্রশ্ন করল, কেন 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 সম্ভব নয় কেন জুই? তুমি কলকাতায় চলে আসার 2 বছর পর তো আমি গলায় দড়ি দিয়েছি স্পন্দন। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছিলাম না। এখন যদি তোমার সঙ্গে আমার দেখা করতে হয় তাহলে তো তোমাকেও চলে আসতে হবে। কোথায়? আমি কোথায় আসবো জুহি? তুই এখন এসব কি সব বলছিস? চলে এসো স্পন্দন, আমার কাছে চলে এসো। এরপর আর স্পন্দন ওই ল্যান্ডলাইনে জুহির গলা শুনতে পেল না। শুধু শুনতে পেল বিগড়ে যাওয়া একটা ফোনের হিস হিস শব্দ। সেই শব্দটা একসময় এতটাই চূড়ান্ত পর্যায়ে চলে গেল যে স্পন্দনের কানে অসামান্য একটা যন্ত্রণা শুরু হলো। সে কানের যন্ত্রণায় চিৎকার করে উঠল, তারপর টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে চাকর দীনদয়াল এসে দেখল স্পন্দন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওর কান থেকে গল গল করে রক্ত পড়ছে। সেদিন আর স্পন্দনের অফিস যাওয়া হলো না, যেতে হলো হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর স্পন্দন দীনদয়ালকে অনেকবার জিজ্ঞাসা করেছে এই ল্যান্ডলাইনের ব্যাপারে, কিন্তু দীনদয়াল প্রত্যেকবার একই উত্তর দিয়েছে। আপনাকে যখন আমি সকালে এসে ওই অবস্থায় দেখলাম, আপনার ঘরে কিন্তু কোনো ল্যান্ডলাইন ছিল না বাবু। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।